সময় যেহেতু দিনরাতের ম্যাচ হবে এবং ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু দুবাইয়ে ডিউ একটা ফ্যাক্টর থাকবে। অর্থাৎ 4 স্পিনারের জায়গায় যদি 3 স্পিনার নিয়ে যেত ভারত এবং একজন পেসার বাড়াতো, ব্যাকআপ পেসার, সেক্ষেত্রে হয়তো সুবিধে হতো। এই কারণে নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত। কিছুক্ষণ আগেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। আপনারা সবার এতক্ষণে জেনেও গেছেন যে ভারতের 15 জনের স্কোয়াডে কারা কারা রয়েছেন। আমি তো একবার বলে দিই, 15 জনের স্কোয়াডে রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল সহ অধিনায়ক, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, KL রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, অর্শদীপ সিং, মোহাম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা অ্যান্ড কুলদীপ যাদব। মোটামুটি প্রত্যাশিত দল, কোনো নতুন চমক সেইভাবে নেই। তবে একটা সিগনিফিক্যান্ট বিষয়, সেটা হচ্ছে নির্বাচকরা একটা জিনিস মোটামুটি পরিষ্কার করে দিলেন যে এরপরে আগামী দিনে তারা গিল কেন্দ্রিক যে দলটা ভাবছেন, গিলকে অর্থাৎ ফুল স্ট্রেংথ দলেও গিলকে সহ অধিনায়ক করে রাখা হলো। এবং এটার সঙ্গে আর একটা জিনিস মনে হয় খানিকটা পরিষ্কার হয়ে গেল। প্রথমবার একদিনের দলে জায়গা পেলেন যশস্বী জয়সওয়াল, কিন্তু যেহেতু রোহিত শর্মা অধিনায়ক এবং শুভমান গিল সহ অধিনায়ক, সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের প্রথম 11 খেলা, মানে যশস্বী জয়সওয়ালকে যে প্রথম 11 খেলানো হবে না, সেটা বোধহয় খানিকটা নিশ্চিত হয়ে গেল এখান থেকে। আর সেই কারণেই মনে হয় যে, জানি না শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করে দেওয়াটা তার ফর্ম বা সমস্ত কিছু বিচার করে কতটা যুক্তিযুক্ত, এই একটা প্রশ্ন বোধহয় থেকে যাচ্ছে। এরপরে যে বাকি টিমটা রয়েছে সেটা নিয়ে সাধারণত খুব একটা বেশি প্রশ্নের জায়গা নেই। কুলদীপ যাদব ফিরছেন, গ্রন ইঞ্জুরি সংক্রান্ত যে অপারেশন হয়েছিল তারপর তিনি NCA থেকে ফিট সার্টিফিকেট নিশ্চয়ই নিয়েছেন, নিয়ে দলে ফিরছেন। তবে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তিনি রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। কতটা ফিটনেস, সেটা কতটা ফিট হয়েছেন বা কতটা ফর্মে রয়েছেন, সেটা নিশ্চয়ই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তার পারফরমেন্স দেখলেই বোঝা যাবে। অন্যদিকে বাদ পড়লেন দল থেকে মোহাম্মদ সিরাজ, তার জায়গায় দলে এলেন বলা যায় অর্শদীপ সিং। অর্থাৎ একজন বাঁহাতি পেসারকে নিয়ে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে। তবে যেটা যেটা উল্লেখযোগ্য দিক, সেটা মনে হয় সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার সিলেকশন নিয়ে কোনো কথা বলার কোনো জায়গা নেই বা বলাটা উচিত নয়। তিনি পেসার অলরাউন্ডার হিসেবেই খেলবেন। এর বাইরে ভারতীয় দল তিনজন পেসার নিয়ে যাচ্ছে, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং। এইখানটা কোথাও একটা মনে হয় অবশ্যই হার্দিক পান্ডিয়া অটোমেটিক চয়েস টিমে। আশা করব তিনি 2023 বিশ্বকাপের মতো কোথাও কোনো চোটাঘাত হবে না এবং এবছর 2024-এ যে T20 ওয়ার্ল্ড কাপ খেললেন, সেই রকম তিনি পুরো টুর্নামেন্টটা খেলতে পারবেন। যদি খেলতে পারেন তাহলে খুব একটা সমস্যার জায়গা নেই, কিন্তু যদি না খেলতে পারেন সেক্ষেত্রে হয়তো মানে এই টিমটা দেখে আমার সার্বিকভাবে মনে হয়েছে আর একটা, মানে এই যে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে রাখলে 3 জন পেসার এবং 4 জন স্পিনার নিয়ে যাওয়া হচ্ছে, এইখানে আমার মনে হয়েছে বিষয়টা একটু উল্টো হলে বোধহয় বেটার হতো। অর্থাৎ 4 স্পিনারের জায়গায় যদি 3 স্পিনার নিয়ে যেত ভারত এবং একজন পেসার বাড়াতো, ব্যাকআপ পেসার, সেক্ষেত্রে হয়তো সুবিধে হতো। এই কারণে কথাটা বলছি। জেনারেলি হার্দিক অবভিয়াসলি পঞ্চম বা ষষ্ঠ বোলার হিসেবে আসবেন দলে, মানে তার ভূমিকাটা তাই হবে। এবং এখন জেনারেলি সব টিমই 3টে পেসার নিয়েই খেলাতে চায়। এবার যদি অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মোহাম্মদ শামি খেলবেন, জসপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই, ঠিক আছে। এই অবস্থায় একটা জিনিস কিন্তু পরিষ্কার, ভারতের 2 স্ট্রাইক বোলার, একজন একটা লম্বা ইনজুরির পরে ফিরছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, একটা সিরিজের পরেই সেকেন্ড সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং জসপ্রীত বুমরা কিন্তু সিডনিতে চোট পাওয়ার পরে কি অবস্থায় রয়েছেন সেটা পরিষ্কার নয়। হয়তো নির্বাচকদের কাছে অবশ্যই পরিষ্কার, যে কারণে তিনি দলে, কিন্তু কতটা ফিট থাকবেন, কতটা ওয়ার্কলোড নেওয়ার মতো জায়গায় থাকবেন তিনি, এবং তারপরে লম্বা সফর রয়েছে, কারণ IPL, তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে 5টা সিরিজ,
তো এই জায়গাটা মাথায় রেখে মনে হয় আর একজন ব্যাকআপ পেস বোলার রাখাটা, মানে এটা আমার ব্যক্তিগত মত একদমই, আর একটা ব্যাকআপ পেসার রাখাটা বোধহয় প্রয়োজন ছিল। সেক্ষেত্রে একটু অন্তত ওয়ার্কলোড কমানো যেত জাসপ্রীত বুমরাহর উপর থেকে বা প্রয়োজনে মোহাম্মদ সামির উপর থেকে। এটা একটা দিক। আর একটা দিক যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 4 স্পিনারে যখন ভারত যাচ্ছে তখন এটা তারা ধরেই নিচ্ছে যে ভারতের খেলাটা যেহেতু দুবাইয়ে হবে, সুতরাং ভারত উইকেট স্পিন সহায়ক হবে, এইটা তারা ধরেই নিচ্ছে। এবং এই 4 জন স্পিনারের মধ্যে যদি দেখা যায় আবার সেই 3 জন বাঁহাতি, একজন ডানহাতি স্পিনার, অর্থাৎ ওয়াশিংটন সুন্দরের চয়েস নিয়ে মানে ইনক্লুশন নিয়ে প্রশ্ন তোলার জায়গাটা কম। ফলে তা নাহলে পুরোটাই বাঁহাতি স্পিনার হয়ে যেত স্কোয়াডে। যাই হোক, তো দুবাইয়ে ভারত যাচ্ছে 4 স্পিনার নিয়ে খেলতে। এই জায়গাটা কোথাও একটা মনে হয় যেহেতু ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ভারত স্পিনের উপর জোরটা দিচ্ছে, সেইভাবেই হয়তো উইকেট হবে বা স্পিন সহায়ক উইকেট হবে, এটাই হয়তো ভাবছে টিম ইন্ডিয়া। কিন্তু যেহেতু মনে হয় যেহেতু দিনরাতের ম্যাচ হবে এবং ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু দুবাইয়ে ডিউ একটা ফ্যাক্টর থাকবে। এটা কিন্তু মার্চ এপ্রিল মাসে ইউএইতে খেলা বা এপ্রিল মে মাসের ইউএইতে খেলা আর ফেব্রুয়ারি মাসে খেলাটা কিন্তু এক নয়, সেখানে কিন্তু একটা ডিউ ফ্যাক্টর থাকবে। এবং এখনো মানে ধরুন আজকে 18 তারিখ জানুয়ারি মাসের, ঠিক 1 মাস বাদে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু ইউএইতে যথেষ্ট ডিউ রয়েছে, মানে সন্ধ্যের পর থেকে যথেষ্ট ডিউ আসছে, তো 1 মাস বাদেও কিন্তু এটা থাকবে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্পিনের উপর জোর দেওয়াটা বোধহয় একটুখানি সমস্যার জায়গা হলেও হতে পারে বলে প্রাথমিকভাবে আমার অন্তত মনে হয়। বাকিটা তো সময়ই বলবে, দেখা যাক। তবে যখনই কোনো বড় আইসিসি ট্রফির জন্য দল ঘোষণা হয়েছে, এরকম একটা দুটো সিলেকশন নিয়ে প্রশ্ন উঠেছে বা প্রশ্ন তোলার জায়গা থাকে, এবারেও তার ব্যতিক্রম নয় এই স্কোয়াডটাও। তবে অবশ্যই সমস্ত কিছুই এই যে কোনো আলোচনায় হোক না কেন, মোটামুটি এটাই এক্সপেক্টেড স্কোয়াড যেটা ভারত বেছে নিতে পারত, এবং এর থেকে খুব একটা চেঞ্জেস বোধহয় করার জায়গা ছিল না। ধন্যবাদ, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আমরা অন্য কারোর সঙ্গে এই টিম সিলেকশন নিয়ে এবং বোর্ডের নতুন যে কিছু রেগুলেশন এনেছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণে আসবো।